গল্পটা হলো রামপুরের নন্দুর। নন্দু নিজের পরিবারের সাথে রামপুরে থাকত। এমনিতে তো নন্দু কাঠ কাটার কাজ করত, কিন্তু ওর স্বপ্ন ছিল যে ও ট্রেনের টিসি হবে। আজকালকার গ্রাহক আমার এত বেশি বেড়ে গেছে যে আমি তো পড়াশোনা করার সময়ই পাচ্ছি না। কি জ্বালা! এই যে শুনছো নন্দু ভাই, তোমাকে দিয়ে একটা বড় কাঠের দরজা বানাতে চাই আমি। দেখো, আমি বানিয়ে তো দেবো, কিন্তু একটু সময় লাগবে। মানে যদি পারো অন্য কোথাও গিয়ে বানিয়ে নিতে পারো। আরে তুমি তো আজকাল খুব ভাও খাচ্ছ দেখছি, আগের মতো না নেই তুমি। ঠিক আছে, আমি অন্য কোথাও গিয়ে বানিয়ে নেব। নন্দু এত ভালো কাঠের ব্যবসায়ী ছিল যে প্রত্যেকে শুধু ওর কাছ থেকে জিনিস তৈরি করত। এই কারণেই নন্দু নিজের পছন্দ মতো চাকরি করতে পারত না। আর এই কথাটা গিয়ে নন্দু নিজের মা রূপমতিকে বলল, মা, আমি সব কিছু থেকে বিরক্ত হয়ে যাচ্ছি। সবাই আমাকে দিয়ে জিনিস তৈরি করতে চাইছে, আর সেই কারণে আমি পড়াশোনা করার সময় তো পাই না, তাছাড়া ঘুমাতেও পারি না। এটা তো খুব ভালোই কথা। যখন তোমার ভেতরে এত ভালো গুণ আছে পয়সা রোজগার করার, তাহলে তো তোমার এটাই করা উচিত। কোথাও গিয়ে চাকরি বাকরি করার কি দরকার? না মা, আমি ট্রেনের টিসি বা অন্তত মোটরম্যান তো হবই হব, সে যাই হয়ে যাক না কেন। তুমি একটা কাজ করো, আজকে সন্ধেবেলা ট্রেন ধরে তুমি নিজের মামার ঘরে চলে যাও। অন্তত কিছুদিনের জন্য তোমার মাথা শান্ত হবে। এই কথাটা তুমি ভালোই বলেছো মা, আমি তাই করব তাহলে। অন্তত পক্ষে কয়েকদিনের জন্য মনে একটু শান্তি হবে আমার। বাবা গো! নন্দু নিজের জিনিসপত্র গুছিয়ে রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে গেল আর ট্রেন আসার অপেক্ষা করতে লাগলো। ট্রেন আসতে এত দেরি হচ্ছে কেন? কি যে করি আমি এতক্ষণ, কত আর বসে বসে আরাম করব। আর এর মধ্যেই ওখানে একজন মহিলা এলেন আর নন্দুকে বলল, আরে নন্দু, তুমি এখানে কি করছো? কে? আমি আপনাকে চিনতে পারলাম না তো। কয়েক বছর আগে তুমি আমার ঘরে দরজা বানিয়েছিলে। ওই দরজা এত মজবুত ছিল যে এখনো অবধি একই রকম আছে। আগে ধন্যবাদ, কিন্তু আপনি কি বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন? ব্যাপারটা কি বলুন তো। আমি কোথাও ঘুরতে যাচ্ছি না। তুমি শুনতে পেলে না? শহরের থেকে বাইরে ট্রেন ড্রাইভার আর টিসির এর পরীক্ষা চলছে। এই কথাটা আমিও খবরের কাগজে পড়েছি। আচ্ছা, এতে কি আমিও অংশগ্রহণ করতে পারি? এই পরীক্ষায় সব পড়ালেখা জানা গ্র্যাজুয়েট নিজের সিলেকশন চায়, কিন্তু ওখানে তোমার মতন কাঠকাটুরির কি কাজ? তুমি অন্য কোথাও গিয়ে কারোর দরজা আর কাবার্ড বানাও। নন্দুর ওই মহিলার কথায় খুব রেগে যায় আর ও মামার কাছে না গিয়ে চাকরি পাওয়ার জন্য ওই মহিলার পিছু করে। কত ট্রেন রয়েছে এখানে, কিন্তু সবই অকেজো। কিন্তু এখানে হচ্ছেটা কি? আর তখনই নন্দুর চোখ ওখানকার সরকারি কর্মচারীদের ওপর পড়ে। সব যুবক আর যুবতীরা যেই চাকরি খোঁজার জন্য এসেছিল তারা ওকে বলে, এই ট্রেনগুলো ইংরেজদের জমানা থেকে এখানে পড়ে রয়েছে, বুঝেছো? যে ট্রেনগুলো সদ্ব্যবহার করতে পারবে তাকেই আমরা চাকরি দেব। তাহলে তো আমার চাকরি পাকা। সরকারি কর্মচারী ওইটুকু বলে ওখান থেকে চলে গেল। তখন নন্দু ওই মহিলার কাছে গেল। আচ্ছা, ট্রেনের এই সরকারি চাকরি পাওয়ার জন্য আমিও কি এতে অংশ নিতে পারি? তুমি এখানেও চলে এসছো? আরে এটা কি কোনো পুতুলের খেলা নাকি যে তুমি করে নেবে? ওই মহিলাটি সবার সামনে নন্দুর মজা ওড়ালো। নন্দু ওখান থেকে চলে গেল আর ভাবতে থাকলো, এদের সবাইকে আমি এদের থেকে ভালো ট্রেন বানিয়ে দেখাবো, আর সেটাকে আমি নিজেই চালাবো। নন্দু সেই মুহূর্তেই শপথ নিল আর জঙ্গল থেকে অনেক কাঠ কেটে নিয়ে চলে এলো আর ওটা দিয়ে আসল ট্রেন করার কথা ভাবলো, আর চাকার মতন। নন্দু সারাদিন পরিশ্রম করে ট্রেনের আকারের একটা নকল কাঠের ট্রেন বানালো, যেটা একদম ট্রেনের মতোই দেখতে ছিল। পুরো গ্রামে এই কথাটা ছড়িয়ে গেল। নন্দুর কাঠের তৈরি এই ট্রেনের ব্যাপারে সবাই জেনে গেল। এইটাকে আমি বানিয়ে ফেলেছি, এখন এবার এটাকে শুধু বাইরে বের করতে হবে। যদি ট্রেনটা ভালো চলে তাহলে সমস্ত গ্রামবাসীদেরকে আমি এই ট্রেনের সাহায্যে সমস্ত জায়গায় ঘোরাতে পারবো। এর মধ্যে শুধু একটা ইঞ্জিন লাগাতে হবে, তাহলেই আমার কাজটা হয়ে যাবে। নন্দু প্রত্যেক জায়গায় গিয়ে ইঞ্জিন খুঁজতে লাগলো। দাদা, তোমার কাছে ট্রেনের বা কোনো পুরনো ইঞ্জিন আছে কি, একটু বলবে? ট্রেনের ইঞ্জিন? তুমি আবার পাগল নাকি? এখানে ট্রেনের ইঞ্জিন কোত্থেকে পাবে? বলো বলো। ব্যাপারটা হলো গিয়ে, আমি একটা কাঠের ট্রেন তৈরি করেছি, তাতে লাগানোর জন্য যদি তোমার কাছে একটা ইঞ্জিন থাকে তাহলে আমাকে দেবে কি একটু?
কাঠের ট্রেন? হ্যাঁ হ্যাঁ, আমিও তো শুনেছি যে একজন পাগল কাঠের ট্রেন তৈরি করছে। সেই পাগল তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি। যখন আমার কাঠের ট্রেন চলবে না, তখন তুমি জানতে পারবে। দেখো, আমার কাছে কোনো ইঞ্জিন টিঞ্জিন নেই, তবে একটু দূরে দেখো অনেকগুলো পুকুর রয়েছে, বুঝেছো? ওখানে হয়তো তুমি অনেক ইঞ্জিন পেয়ে যেতেই পারো। যে গাড়িগুলো ওই পুকুরে ডুবে যায় না, তার ইঞ্জিন কেউ ব্যবহার করে না। তুমি গিয়ে ওখানে দেখো, যাও। নন্দু সেই দোকানদারের কথা শুনে ওই জলাশয়ের কাছে যায় আর জলাশয়ও দেখতে পায় অনেক ভাঙাচোরা গাড়ি পড়ে আছে। আর ওই গাড়িগুলোর মধ্যে থেকে একটা গাড়ির ইঞ্জিনও তুলে নেয় আর ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু এর মধ্যেই ওই ইঞ্জিন থেকে একটা আত্মা বেরিয়ে আসে। তুমি আমাকে এই পুকুর থেকে তুলে আমাকে মুক্ত করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। নন্দু ওই আত্মাকে দেখে ভয় পেয়ে যায় আর ব্যাস ইঞ্জিন নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দাঁড়াও, ভয় পেও না, তুমি আমাকে সাহায্য করেছো, আমি তোমার কোনো ক্ষতি করব না। চাও, তুমি আমার কাছ থেকে কি চাইবে বলো। সত্যি, আমি শুধু এই ইঞ্জিনটাই চাই, আর কিছু লাগবে না। আমাকে কিছু করো না, আমার কেউ নেই গো। যাও, তুমি এই ইঞ্জিনটা নিয়ে যাও। তুমি যে গাড়িতেই এই ইঞ্জিনটা সেট করবে, আমার চমৎকারী শক্তির সাহায্যে 1 মিনিটের মধ্যেই গাড়িটা গন্তব্যে পৌঁছে যাবে। এইটুকু বলেই ওই আত্মা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। নন্দু ওই ইঞ্জিনটাকে নিয়ে নিজের ঘরে চলে যায় আর গিয়ে ওই নিজের কাঠের ট্রেনের ইঞ্জিনটা লাগিয়ে দেয়। আর ওই ইঞ্জিন লাগাতেই ওই কাঠের ট্রেন চমকাতে শুরু করে। মনে হচ্ছিল যেন কিছু জাদু হয়ে গেছে। নন্দুর কাঠের ট্রেন এখন জাদুর কাঠের ট্রেন হয়ে গেছিল। এটা একবার চালিয়ে দেখি। জয় শ্রীরাম। আজকে আমার প্রথম দিন, এর মধ্যে যাত্রী বসিয়ে এটা একটা বড় ট্রেন তৈরি করব আমি। নন্দুর কাঠের তৈরি ট্রেন চলতে শুরু করলো। অনেক মানুষকে ও 1 মিনিটের মধ্যে তাদের ঘরে পৌঁছে দিত। আমার মা হাসপাতালে অ্যাডমিট আছে, আপনি কি আমাকে ওখানে পৌঁছে দিতে পারেন? আপনার ট্রেনের ব্যাপারে আমি অনেক কথা শুনেছি। আপনি যদি আমাকে ওখানে পৌঁছে দেন তাহলে অশেষ কৃপা হবে আমার। এসো না, যাত্রীদের নিয়ে যাওয়া আর নিয়ে আসা, এটাই তো হলো আমাদের কাজ। এসো এসো। ওই ছেলেটিকে জাদুর কাঠের ট্রেনের সাহায্যে নন্দু খুব তাড়াতাড়ি হসপিটালে ছেড়ে দিল। ধন্যবাদ নন্দু ভাই, তোর এই উপকার আমি কখনো ভুলবো না রে। এইরম ভাবে নন্দুর খুব নাম হয়ে গেল। কাঠের তৈরি ট্রেনের ওপরে সবাই খুব খুশি ছিল। এই কথা সীমা জানতে পারল। তখন সীমা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা শুরু করলো। এই নন্দুর বাচ্চার কিছু তো একটা করতেই হবে। এই সব কিছুই ইঞ্জিনের জন্যই হয়েছে। আমি ওই ইঞ্জিনই কাঠের তৈরি ট্রেন থেকে চুরি করে নেব। সাপও মরবে আর লাঠিও ভাঙ। আর সীমা ঠিক তাই করলো। ওই ইঞ্জিনটাকে চুরি করতে ও নন্দুর ঘরের কাছে চলে গেল। ওখানে গিয়ে ও দেখলো যে কাঠের তৈরি ট্রেন দাঁড়িয়েছিল। আর ও যেই মুহূর্তে কাঠের ট্রেন থেকে ওই ইঞ্জিনটা চুরি করতে পৌঁছালো, ইঞ্জিন ছুতেই ইঞ্জিনের ভেতর থেকে কারেন্ট বেরোতে শুরু করলো। আর কারেন্ট জোরে সীমার কাছে লাগলো। ও মা, কারেন্ট কারেন্ট! সীমার চিৎকার শুনে নন্দু ওখানে পৌঁছালো আর কাঠের বাঁশ দিয়ে ওকে ইঞ্জিন থেকে ছাড়িয়ে দিল। ধন্যবাদ নন্দু, তুমি আমার প্রাণ বাঁচিয়ে নিলে। তুমি এখানে ইঞ্জিন চুরি করতে এসেছো? এটা খুবই অন্যায়। আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে তখনই ক্ষমা করব যদি তুমি এই ট্রেনের মধ্যে কাজ করো আমার সাথে। তাহলে এইটাও কি আবার জিজ্ঞেস করার দরকার আছে? আমি নিশ্চয়ই করব। সীমা আর নন্দু এখন একসাথে সবাইকে কাঠের তৈরি ট্রেনের সাহায্যে নিজের নিজের ঘরে ছেড়ে দিত। হারিয়া আর ধারা এক গরিব দম্পতি ছিল। তাদের একটা ছেলে ছিল গোপাল। গোপাল পড়াশোনাতে খুব ভালো ছিল, সব সময় ক্লাসে ফার্স্ট হতো। দেখো বাবা, আমি এবারও ফার্স্ট হয়েছি, আর এবার মাস্টার মশাই আমাকে চকলেট দিয়েছেন। বাহ, খুব ভালো বাবা। এভাবেই সব সময় আমাদের মুখ উজ্জ্বল করিস গোপাল। ঠিক আছে মা। সবাই খুব খুশি ছিল। এখন আমাকে অন্য গ্রামের বড় স্কুলে যেতে হবে। ওই যে পাশের গ্রামে ওখানে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো অনেক দূর হবে। তুই কি করে যাবি এত দূর? মা,
আমি ঠিক চলে যাব। আমার আরো অনেক বন্ধুও আছে ওই স্কুলেই, ওদের সাথে আমিও চলে যাব। এটা তো খুব ভালো কথা, তোর সাথে তোর বন্ধুরাও থাকবে। শুধু বর্ষাতেই একটু অসুবিধে হবে, 5 কিলোমিটার ভিজে যেতে হবে। ভিজবি কেন? আমি তোর জন্য ছাতা এনে দেব। মা, আমাদের কাছে খাবারও তো টাকা নেই, ছাতা কোথা থেকে আসবে? বাবা, এখনো বর্ষা আসতে 1 মাস বাকি। 1 মাসের মধ্যে আমি এমন টাকা জোগাড় করেই ফেলবো যাতে তোর জন্য একটা ছাতা কিনতে পারি। সত্যি বাবা? হ্যাঁ বাবা, তুই চিন্তা করিস না, তুই শুধু তোর পড়াশোনাতে মন দে। হারিয়া একজন বাঁশের ঝুড়ি বানানোর কারিগর ছিল। ও জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে আসতো আর তা দিয়ে নিজের ঝুড়ি বানাতো। এই ঝুড়ি বিক্রি করতে ও অনেক দূরের গ্রামের বাজারে বাজারে যেত। জুড়ি নেবে? জুড়ি 30 টাকা, 40 টাকা, 50 টাকা। ওই ঝুড়িগুলো কত করে? হ্যাঁ, 50 টাকা। আরে বাপরে, তো অনেক দাম। ওই ঝুড়ি যদি 30 টাকায় দিতে পারো তো দাও। কম করে 35 টাকা তো দিন। না না, 30 টাকাতেই দাও। ঠিক আছে, এই নিন। সব খরিদ্দাররাই হরিয়ার সঙ্গে খুব দাম দর করত, আর এই কারণে হরিয়ার রোজগার খুব কম হতো। এ তো খুবই কম, এর থেকে গোপালের ছাতার জন্য টাকা কিভাবে বাঁচাবো? কোনো ব্যাপার না, তুমি শুধু রেশন আনো। কাল আমি দেখি বিকেলেও বাজারে যাব, যদি আর কটা ঝুড়ি বিক্রি করা যায়। ঠিক আছে। হরিয়া আর ধারা ছাতার জন্য পয়সা জমাতে লাগলো, কিন্তু সারা মাস ধরে তারা 100 টাকাও বাঁচাতে পারল না। এত কম টাকায় ছাতা কোত্থেকে হবে? জানি না, এদিকে বর্ষাও শুরু হয়ে গেছে। এখন গোপাল কি করে স্কুলে যাবে? মা কুলদেবী, আমাদের সাহায্য করো। দুজনে মিলে তাদের কুলদেবীর কাছে প্রার্থনা করলো। সেই রাতে পুরো পরিবার বর্ষার চিন্তায় ক্লান্ত হয়ে গেল। গোপালের চোখ জানালার দিকেই ছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি দেখে ও ভাবতে লাগলো, এখন কি করে স্কুলে যাব? এই প্রচণ্ড বৃষ্টিতে তো সব বই ভিজে যাবে। মনে হচ্ছে কাল স্কুল কামাই করতে হবে। হে দেবী মা, আমাকে সাহায্য করো। গোপালের সাথে সাথে হরিয়ারও খুব চিন্তা হচ্ছিল। পরের দিন সকালে বৃষ্টি আরো জোরে নামলো। মা, এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, আমাকে স্কুলে যেতে হবে। চিন্তা করিস না গোপাল, বৃষ্টি থেমে যাবে। গোপাল সারা দিন বসে বৃষ্টি দেখলো। ও খুব দুঃখিত ছিল। ওকে পড়ার জন্য স্কুলে যেতে হয়, কিন্তু এত বৃষ্টিতে স্কুলে যাবার জন্য ওর কাছে কোনো ছাতাই ছিল না। বাবা কষ্ট করে রোজগার করে যাতে আমাদের পেট ভরে যায়। এখন আমি যদি ছাতার জন্য জেদ করি, তাহলে উনি বেচারা কোথা থেকে আনবেন? কোনো ক্ষতি হবে না আমি যদি কিছুদিন স্কুলে না যাই। হরিয়া গোপালের দুঃখ দেখছিল। সকাল থেকে রাত হলো আর সব লোক ঘুমিয়ে পড়ল। পরের দিনও একই অবস্থা, বৃষ্টি পড়তেই লাগলো আর গোপাল স্কুলে যেতে পারল না। এখনও আরো বেশি উদাস হয়ে গেল। হে দেবী, আমার প্রার্থনা শোনো, বৃষ্টি থামিয়ে দাও, আমাকে স্কুলে যেতে হবে। গোপালের এই প্রার্থনা শুনে হরিয়াও খুব উদাস হয়ে গেল। কেমন বাবা আমি, নিজের ছেলের একটা ইচ্ছেও পূরণ করতে পারি না। আমার তো জলে ডুবে মরা উচিত। সেই দিনটাও কেটে গেল আর তিনজন খাবার খেয়ে শুয়ে পড়ল। হরিয়ার স্বপ্নে তাদের কুলদেবী এলেন। হরিয়া, তুমি নিজেকে এত নিরুপায় ভেবো না, তোমার হাতেই তোমার সমস্যার সমাধান আছে। আমি বুঝতে পারলাম না দেবীমা। তুমি বাঁশ আর কাঠের ছাতা বানাও। বাঁশের? আচ্ছা দেবীমা। আর তখনই হরিয়ার ঘুম ভেঙে গেল। ও ঘরে পড়ে থাকা কাঠ খুঁজতে লাগলো, আর বাঁশও, আর কাঠ আর বাঁশ জুড়ে একটা ছাতা বানিয়ে দিল। সকালে যখন গোপাল উঠল, দেখলো ওর পাশে একটা ছাতা রয়েছে। কাঠের ছাতা? এটা তুমি বানিয়েছো বাবা? হ্যাঁ বাবা, এবার তো তুই স্কুলে যেতে পারবি। আর সেটাও বিনা ভিজে। ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ।
সেই দিন গোপাল আনন্দে স্কুলে যাবার জন্য তৈরি হয়ে গেল আর তার কাঠ আর বাঁশের তৈরি ছাতা নিয়ে বের হলো। রাস্তায় অনেক লোকেরা কাঠের ছাতাটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। যখন ও স্কুলে পৌঁছলো, ওর মাস্টার মশাইয়ের নজরও পড়ল ওই ছাতার ওপরে। আশ্চর্য, এই বাঁশের ছাতা কে বানিয়েছে? আমার বাবা। অবিশ্বাস্য, আমি তো ভালো ছাতা আগে কখনো দেখিনি। তোমার বাবা আমার জন্য কি এরকম একটা ছাতা বানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই বানাবে, একদম। চলো তোমাদের বাড়িতে যায়। গোপাল মাস্টার মশাইকে তাদের বাড়িতে নিয়ে এলো। আপনার শিল্পকর্ম অসাধারণ। আপনি আমার জন্য এরকম একটা ছাতা বানিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মাস্টার মশাই। মাস্টার মশাই হরিয়াকে 1000 টাকা দিলেন। কম হলো না তো? অনেক বেশি এটা। প্রথমবার হরিয়া একসাথে 1000 টাকা পেল। এত টাকা দেখে ও খুব খুশি হলো। সারা রাত জেগে ও বাঁশ আর কাঠের ছাতা বানালো। পরের দিন সমস্ত ছাতা মাস্টার মশাইকে দিয়ে দিল। তারপর কি হরিয়া বাঁশের ছাতা বানানোর অর্ডার পেল। ও ছাতা বানাতে লাগলো আর ছাতা ঝটপট বিক্রি হতে লাগলো। হরিয়া তার বন্ধুদের তার কাছে কাজে রেখে নিল। 1 মাসের মধ্যে হরিয়ার ভাগ্য বদলে গেল। ও এত টাকা রোজগার করলো যা ও 1 বছর ধরেও রোজগার করেনি। এরকম একদিন এলো যখন বিজনেসম্যান হরিয়ার কাছে এলো। দাদা, আপনার এই বাঁশের ছাতার আইডিয়াটা খুবই ভালো। এটা পরিবেশকেও নষ্ট করে না। এর ইকো ফ্রেন্ডলি ছাতা আমি সব মলে বিক্রি করতে চাই। আমি কিছু বুঝতে পারছি না স্যার। বাবা, ইনি বলছেন যে তোমার কাঠের ছাতায় দূষণ কম হচ্ছে। উনি তোমার এই ছাতা বড় বড় দোকানে বিক্রি করতে চান। তোমাকে অর্ডার দিতে এসেছেন। আমার প্রতি সপ্তাহে 1000 ছাতা চাই। এই নিন অ্যাডভান্স। ওই বিজনেসম্যান হরিয়াকে 1 লাখ টাকা দিলেন। জীবনে প্রথমবার হরিয়া একসাথে 1 লাখ টাকা দেখল। হরিয়া গ্রামের আরো লোককে কাজে রাখলো। তারা সবাই কঠোর পরিশ্রম করতে লাগলো আর বাঁশের ছাতা ডেলিভারি দিতে লাগলো। দেখতে দেখতে সব মলে হরিয়ার বাঁশের ছাতা বিক্রি হতে লাগলো আর হরিয়াকে একটা সম্মানীয় পুরস্কারে পুরস্কৃত করা হলো। তার ইকো ফ্রেন্ডলি ছাতা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ল। দেবীমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একদম ঠিক বলেছিলেন। আমার সমস্যার সমাধান আমার কাছেই আছে। সেই দিন হরিয়া জীবনে একটা বড় শিক্ষা পেল। ও বুঝতে পারল যে ছাতা ওর সমস্যার কারণ ছিল, ওই ছাতাই ওর ভাগ্য খোলার রাস্তা ছিল। তাই বন্ধুরা, সমস্যা থেকে দূরে গিয়ে নয়, তাকে সমাধান করাতেই সফলতা।